মিশন ফিজিক্স ক্লাসে সকলকে স্বাগত। আজকে তোদের কাছে আলোচনা করব বৃত্তগতি এবং বৃত্তগতির বিভিন্ন বিষয়, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্ক, কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণের সম্পর্ক, স্পর্শকীয় ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ এবং বিভিন্ন ধরনের বৃত্তগতি, যেমন সুতোর সাহায্যে অনুভূমিক বৃত্তাকার গতি, সাংকোপ দোলক, সাইকেল আরোহীর বৃত্তগতি বাঁক নেওয়া, গাড়ির উল্টে যাওয়া এবং অনুভূমিক বৃত্তাকার পথে বস্তুর সাম্যাবস্থা এবং উলম্ব তলে বস্তুর সাম্যাবস্থা। তাছাড়া এই আলোচনাটি তোমাদের কাছে এইচএসের জন্য, নিটের জন্য, মেন এবং অ্যাডভান্সের জন্য খুবই উপযোগী হবে। তাহলে স্টার্ট করি। একটি বস্তু কণা বৃত্তপথে আবর্তিত হলে উহার গতিকে বৃত্তগতি বলে। বৃত্তগতিতে বস্তু কণার বেগ প্রতিটি বিন্দুতে স্পর্শক বরাবর ক্রিয়াশীল, ফলে বস্তু কণার বেগ প্রতিটি বিন্দুতে পরিবর্তিত হয়। সুষম বৃত্তগতিতে বস্তু কণার দ্রুতি স্থির, কিন্তু বেগ সবসময় পরিবর্তিত হয়। রৈখিক গতিতে যেমন অভিমুখ স্থির, কৌণিক গতিতে সেইরূপ অক্ষ স্থির। এরপরে অক্ষ, বস্তু যে তলে বৃত্তপথে ঘূর্ণায়মান সেই বৃত্তপথের কেন্দ্রগামী এবং তলের অভিলম্ব সরলরেখাকে অক্ষ বলে। বৃত্তগতিতে অক্ষ স্থির। বোঝা গেল? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর কে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। এরপরে কৌণিক সরণ। ব্যাসার্ধ ভেক্টর কোন নির্দিষ্ট সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলে। এর একক রেডিয়ান এবং ইহাকে থিটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এর কোনো মাত্রা নেই। এখন দেখো, যখন বস্তু কণার কৌণিক সরণ থিটা, তখন বস্তু কণাটি এই চাপ বরাবর যদি s দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা জানি থিটা সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বলো তো s ইকুয়াল টু কত হলো? r ইনটু থিটা। বোঝা গেল? তাহলে বৃত্তচাপ s ইকুয়াল টু r ইনটু থিটা। বোঝা গেল? এরপরে দেখো পর্যায়কাল। বস্তু কণাটি বৃত্তপথে একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। তাহলে বলো, এক পর্যায়কাল সময়ে বলো তো থিটাটা কত হবে? না, থিটা হবে 2π। এরপরে কম্পাঙ্ক, এক সেকেন্ডে যতগুলি পূর্ণ আন্দোলন হয় তাকে কম্পাঙ্ক বলে। দেখো, কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক হলো f equal to 1/t। বোঝা গেল? এরপরে দেখো, এখন দেখে নাও কৌণিক সরণ, কম্পাঙ্ক এবং পর্যায়কাল সম্পর্কিত একটি অঙ্ক দেখাচ্ছি। দেখে নাও, 62 মিটার দীর্ঘ রেল লাইন বক্রতা কেন্দ্রে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওই উহার বক্রতা ব্যাসার্ধ কত? দেখে নাও, মনে করো এইরকম একটা রেল লাইন আছে, এই বক্রতা কেন্দ্রে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখে নাও। বোঝা গেল? দেখো, তাহলে দেখো, এটা যদি s হয়, তাহলে এই s টা দেওয়া আছে, এইখান থেকে এই যে বক্রতা ব্যাসার্ধ, এইখান থেকে এই যে চাপের দৈর্ঘ্য, এটা দেওয়া আছে 62.5 মিটার। 60, দেখো এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা দেওয়া আছে s = 62.8 মিটার, আর এই কোণটা দেওয়া আছে 10 ডিগ্রি। বক্রতা ব্যাসার্ধ ধরে নিচ্ছি। আর এখন বলো থিটা, s আর r এর সম্পর্ক কি বলো তো? s = r থিটা। তাহলে বলো r হবে কত বলো তো? s বাই থিটা। দেখো, এখানে s দেওয়া আছে 62.8 আর থিটা দেখো 10 ডিগ্রি। একে রেডিয়ানে করলে হবে 10 × π/180।
তাহলে মানটা বসিয়ে দাও। এখন দেখো এই 0 0 কেটে গেল, তাহলে এটা পাই বাই 80। দেখে নাও তাহলে 62.8 ইনটু 18 ডিভাইড বাই 3.14। দেখো এটা কাটলে এটা 20 আসবে, তাহলে এটা আসছে 360 মিটার। তাহলে দেখো বক্রতা ব্যাসার্ধ হলো 360 মিটার। ওকে, বোঝা গেল? একটি যন্ত্রের ঘূর্ণন বেগ 300 আরপিএম, এর পর্যায়কাল ও কম্পাঙ্ক সেকেন্ডে বের করো। দেখো ঘূর্ণন বেগ 300 আরপিএম মানে 300 রেভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 300 বার ঘোরে। তাহলে বলো তো যদি 1 মিনিটে 300 বার ঘোরে তাহলে 60 সেকেন্ডে ঘোরে কতবার বলো তো? 60 সেকেন্ডে ঘোরে 300 বার। তাহলে বলো 1 সেকেন্ডে কতবার ঘুরবে? না 300 বাই 60 বার। তাহলে কম্পাঙ্ক হলো, দেখো এটা কাটলে কত 5 হবে, তাহলে কম্পাঙ্ক হলো 5 পার সেকেন্ড। বোঝা গেল? এরপর পর্যায়কাল। দেখো পর্যায়কাল হলো কম্পাঙ্কের অন্যান্য, তাহলে এটা 1/f সমান 1/5 সমান 0.2 সেকেন্ড। ওকে, বোঝা গেল? দেখো কৌণিক সরণ স্কেলার রাশি, কারণ কৌণিক সরণ ভেক্টরের কমিউটেটিভ সূত্র মেনে চলে না, অর্থাৎ θ1 ভেক্টর প্লাস θ2 ভেক্টর নট ইকুয়াল টু θ2 ভেক্টর প্লাস θ1। কিন্তু খুব ক্ষুদ্র কৌণিক সরণ ভেক্টর রাশি, কারণ ইহা ভেক্টরের কমিউটেটিভ সূত্র মেনে চলে। দেখে নাও ডেল্টা θ1 ভেক্টর প্লাস ডেল্টা θ2 ভেক্টর ইকুয়ালস টু ডেল্টা θ2 ভেক্টর প্লাস ডেল্টা θ1 ভেক্টর। ওকে, বোঝা গেল? এরপর দেখলাম কৌণিক বেগ। সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলে। অতএব কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু ডি থিটা বাই ডিটি। ওকে, এখন যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে একটি কণা টি সময়ে পি থেকে কিউ বিন্দুতে যায়, তখন কৌণিক সরণ হবে ওমেগা সমান থিটা বাই টি। এখন দেখো এক পর্যায়কাল সময়ে থিটা কত হয়? 2 পাই। সেক্ষেত্রে কৌণিক বেগ হবে 2 পাই বাই ক্যাপিটাল টি যখন টি পর্যায়কাল, এবং থিটা ইকুয়াল টু 2 পাই হবে তখন। এরপরে দেখো 1 বাই টি ইকুয়াল টু কি জানো? f। তাহলে এটা হবে 1, তাহলে এটা তাহলে ওমেগা হবে 2 পাই f। আবার f এর কি একক হয়? f এর একক হয় rps রেভলিউশন পার সেকেন্ড, rpm রেভলিউশন পার মিনিট। তাহলে এটা হয় 2 পাই ইনটু rps। আবার যদি এটা মিনিটে করে নাও তাহলে 2 পাই ইনটু rpm ডিভাইড বাই 60। এগুলো হলো কৌণিক বেগের রাশিমালা। এরপরে দেখে নাও কৌণিক বেগ ও রৈখিক। এরপরে দেখে নাও একটা ঘড়ির সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত? দেখো একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে একবার ঘুরে আসে, তাহলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল হলো 60 সেকেন্ড। অতএব ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ হবে ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। হবে কিনা বলো? একটা মিনিটের কাঁটা কত সময় একবার ঘুরে আসে? না, একটা মিনিটের কাঁটা 12 ঘন্টায় একবার ঘুরে আসে। অতএব তার কৌণিক বেগ হবে ওমেগা ডেস ইকুয়ালস টু 2 পাই বাই 12 রেডিয়ান পার আওয়ার। পৃথিবী তার আহ্নিক গতির দরুন 24 ঘন্টায় একবার ঘুরে আসে, তাহলে পৃথিবীর আহ্নিক গতির বেগ হবে ওমেগা ডবল ডেস ইকুয়ালস টু 2 পাই ডিভাইড বাই 24 রেডিয়ান পার আওয়ার। বোঝা গেল? এরপর দেখো কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্ক। দেখে না, যখন বস্তু কণাটি টি সময়ে পি থেকে কিউ বিন্দুতে পৌঁছালো, তাহলে পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য এস হলে আমরা লিখতে পারি না এস ইকুয়াল টু আর ইনটু থিটা? লিখতে পারি না বলো? এখন যদি এই সমীকরণকে আমরা টি দিয়ে ভাগ করি তাহলে পাবো এস বাই টি ইনটু থিটা বাই টি। দেখো এস বাই টি সমান রৈখিক বেগ, আবার থিটা বাই টি সমান কৌণিক বেগ।
তাহলে বলো এটা হলো ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর। যদি আমরা ভেক্টর সমীকরণ প্রকাশ করি তাহলে ভি ভেক্টর ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ওকে, একটা অঙ্ক দেখাচ্ছি। নিরক্ষরেখায় অবস্থিত কোন বস্তুর পৃথিবীর আহ্নিক গতির জন্য কৌণিক বেগ ও রৈখিক বেগ বের করো। তোমরা জানো পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কাল 24 ঘন্টা। তাহলে দেখে নাও টি ইকুয়াল টু 24 ঘন্টা। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই বাই টি সমান 2 পাই বাই 24 রেডিয়ান পার আওয়ার। তাহলে দেখো কৌণিক বেগ পেয়েছো। আবার কৌণিক বেগ আর রৈখিক বেগের কি সম্পর্ক বলো তো? ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর। দেখো ওমেগা পেয়ে গেছো, এখানে আর দেওয়া আছে, বের করে নাও। তাহলে এটা আছে 2 পাই, তাহলে ওমেগা হলো 2 পাই বাই 24 আর এটা হলো 6400, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। কত হবে এটা? এটা হবে 1675 কিলোমিটার পার ঘন্টা। ওকে, বোঝা গেল? নেক্সট দেখে নাও কৌণিক ত্বরণ। কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। ধরো টি সময়ে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ ওমেগা 1 থেকে ওমেগা 2 হলো, তাহলে কৌণিক ত্বরণ হবে আলফা ইকুয়াল টু কৌণিক বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। তাহলে দেখে নাও ওমেগা 2 মাইনাস ওমেগা 1 সমান আলফা টি। তাহলে ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। দেখে নাও এই সমীকরণটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির মতো দেখতে কিনা। দেখো এটা রৈখিক গতির সম্পর্ক, এটা কৌণিক গতির সম্পর্ক। দেখো তোমরা যদি এটাকে আর দিয়ে ভাগ করে দাও না, তাহলে তোমরা কিন্তু এই সমীকরণটা পেয়ে যাবে। কারণ দেখো চূড়ান্ত বেগ বাই আর সমান চূড়ান্ত কৌণিক বেগ, প্রাথমিক রৈখিক বেগ বাই আর সমান প্রাথমিক কৌণিক বেগ, আর রৈখিক ত্বরণ বাই আর সমান কৌণিক ত্বরণ। বোঝা গেল? এরপরে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ দেখে নাও। তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা হবে ডি ওমেগা বাই ডিটি। বোঝা গেল? কৌণিক ত্বরণের একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার এবং মাত্রা হবে টি মাইনাস 2। ওকে, দেখো আমরা দেখেছি টি সময় কৌণিক বেগ ওমেগা 1 থেকে ওমেগা 2 হয়েছে, তখন আমরা আলফা কত পেয়েছি? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। এখন দেখো যখন কৌণিক বেগ ওমেগা 1 তখন যদি রৈখিক বেগ v1 এবং কৌণিক বেগ যখন ওমেগা 2 তখন রৈখিক বেগ v2 হয়, তাহলে রৈখিক ত্বরণ a ইকুয়াল টু v2 মাইনাস v1 ডিভাইড বাই t। আমরা জানি রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইনটু ব্যাসার্ধ। তাহলে বলো এটা লিখতে পারি না ওমেগা 2 ইনটু আর মাইনাস ওমেগা 1 ইনটু আর ডিভাইড বাই t। তাহলে বলো কত হলো? r ইনটু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইড বাই t সমান কত হলো? r আলফা। অতএব রৈখিক ত্বরণ সমান ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ। বোঝা গেল? নেক্সট দেখো রৈখিক গতির সমীকরণে নেই, কৌণিক গতিতেও সমীকরণ পাওয়া যায়। দেখো এখানে কৌণিক এখন তোমরা দেখেছো ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। যখন রৈখিক গতির সম্পর্ক ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে হবে দেখো কৌণিক সমান থিটা সমান ওমেগা 1 ইনটু টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। যখন রৈখিক গতির সম্পর্ক হয় s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আবার দেখো এখানে সম্পর্ক আছে ওমেগা 2 স্কয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কয়ার প্লাস 2 আলফা থিটা। যখন রৈখিক গতির সম্পর্ক ছিল v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। বোঝা গেল? এখন দেখো এই সমীকরণ সংক্রান্ত তোমাদের কতগুলি অঙ্ক দেখাচ্ছি। দেখে নাও একটি ইলেকট্রিক ফ্যান স্থিরাবস্থা থেকে 10 সেকেন্ডে 60 আরপিএম বেগে ঘুরতে শুরু করলো। বের করো
কৌণিক ত্বরণ, কৌণিক সরণ এবং রেডিয়ান পার সেকেন্ড এককে বেগ, এবং সমত্বরণে যদি ত্বরণটা একই থাকে তাহলে পরবর্তী 10 সেকেন্ডে কৌণিক সরণ কত এবং কৌণিক বেগ কত। তাহলে দেখে নাও কি কি দেওয়া আছে। দেখে নাও এক্ষেত্রে ওমেগা 1 আছে 0, ওমেগা 2 দেওয়া আছে দেখে নাও 60 rpm। দেখো ওমেগা 2 দেওয়া আছে 2 পাই ইনটু rpm বাই 60। দেখো এখানে rpm কত আছে বলো তো, না 60। তাহলে দেখো 2 পাই ইনটু 60 বাই 60 সমান 2 পাই রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে। আর টিটা কত দেওয়া আছে বলো তো, টিটা দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে দেখে নাও আমরা বের করব কৌণিক ত্বরণ। না কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইড বাই টি হবে কিনা বলো। তাহলে বলো এখানে হবে 2 পাই মাইনাস 0 বাই 10, তাহলে এটা 0.2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল। নেক্সট কৌণিক সরণ। তাহলে দেখে নাও আমরা কি জেনেছি, না আমরা জেনেছি ওমেগা 1 ইকুয়াল টু 0, আলফা ইকুয়াল টু 0.2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে দেখো আমাদের বের করতে হবে কৌণিক সরণ। দেখো কৌণিক সরণ থিটা সমান ওমেগা 1 ইনটু টি প্লাস হাফ ইনটু আলফা ইনটু টি স্কয়ার। দেখো এটা 0 প্লাস হাফ, আলফা কত পেয়েছে দেখো 0.2 পাই ইনটু 10 স্কয়ার। দেখো এটা হলো 10 পাই রেডিয়ান কৌণিক সরণ। ওকে, যদি ফ্যানটি সমতলে থাকে, যদি ফ্যানটি সমতলে থাকে তাহলে পরবর্তী 10 সেকেন্ডে কৌণিক সরণ ও কৌণিক বেগ কত। দেখো কৌণিক বেগ ওমেগা 3 ধরে নাও, তাহলে ওমেগা 3 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। দেখো এটা তো 0, আলফা কত 0.2 পাই পেয়েছো, আর টিটা 20 বসিয়ে দাও, কারণ 10 সেকেন্ড প্লাস 10 সেকেন্ড সমান 20 সেকেন্ড। তাহলে এটা আসছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেল। এরপরে দেখো পরবর্তী 10 সেকেন্ডে কৌণিক সরণ। দেখো আমরা 10 সেকেন্ড পরে কৌণিক বেগ পেয়েছি, তাহলে 10 সেকেন্ড পরে যে কৌণিক বেগটা হবে সেটা পরবর্তী 10 সেকেন্ডে প্রাথমিক বেগ হবে। তাহলে দেখো আমরা ওমেগা 2 পেয়েছি 2 পাই, আলফা পেয়েছি কত বলতো 0.2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, এটা রেডিয়ান পার সেকেন্ড। বুঝেছো। এরপরে দেখে নাও আমাকে থিটা বের করতে হবে। সময় কত আছে বলতো, t ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে থিটা ইকুয়াল টু ওমেগা 2t প্লাস হাফ আলফা টি স্কয়ার বসিয়ে দাও। তাহলে 2 পাই ইনটু 10 প্লাস হাফ ইনটু আলফা 0.2 পাই ইনটু 10 স্কয়ার। তাহলে দেখো এটা আসছে 20 পাই আর এটা আসবে 10 পাই, তাহলে কৌণিক সরণ হলো 30 পাই। ওকে, বোঝা গেল। এ নাও একটি বস্তু t সময়ে কৌণিক সরণ থিটা ইকুয়াল টু 10 প্লাস 20t মাইনাস 5t স্কয়ার রেডিয়ান। এর প্রাথমিক কৌণিক বেগ, কৌণিক ত্বরণ বের করো। কখন বস্তুটি স্থিরাবস্থায় আসবে আর স্থিরাবস্থায় আসার আগে কত কৌণিক সরণ হবে। দেখো থিটাটা টি এর সঙ্গে পরিবর্তিত হচ্ছে, অতএব ইহা তাৎক্ষণিক থিটা। এখন এখান থেকে কৌণিক বেগ বা কৌণিক ত্বরণ বের করতে হলে আমাদের ক্যালকুলাসের আশ্রয় নিতে হবে। তাহলে বলো কৌণিক বেগ ওমেগা সমান ডি থিটা বাই ডিটি। দেখো যদি আমরা থিটাকে দেখো থিটা কত আছে 10 প্লাস 20t মাইনাস 30 স্কয়ার। তা দেখো 10 এর অবকল কি হবে বলো তো 0। দেখো 20t এর অবকল কত হবে বলো তো প্লাস 20 ইনটু 1 এবং t স্কয়ার অবকল 2t, তাহলে এটা হবে মাইনাস 5 ইনটু 2t। তাহলে দেখে নাও ওমেগা পেয়ে যাচ্ছ 20 মাইনাস 10t। এরপরে তোমাদের বের করতে হবে প্রাথমিক কৌণিক বেগ, অর্থাৎ t ইকুয়াল টু 0 সেকেন্ড সময়ে কৌণিক বেগ কত। দেখো যদি এই সমীকরণে t ইকুয়াল টু 0 পুট করি ওমেগা কত পাচ্ছি 20,
তাহলে প্রাথমিক কৌণিক বেগ হলো 20 রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেল? এরপরে ত্বরণ। এখন জানো এই কৌণিক বেগকে যদি আমি t এর সাপেক্ষে অবকল করি কৌণিক ত্বরণ পাবো। তাহলে আলফা ইকুয়ালস টু ডি ওমেগা বাই ডিটি। সেক্ষেত্রে হবে দেখো 0 মাইনাস 10 ইন্টু 1, কারণ t এর অবকল 1। তাহলে দেখো কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু মাইনাস 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এর নেগেটিভ কৌণিক ত্বরণ অর্থাৎ কৌণিক মন্দন হলো 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? এরপর বলেছে কখন স্থির হবে। দেখো যদি ওমেগা 0 পুট করি তাহলে আমরা টিটা পেয়ে যাব। তাহলে দেখো 0 ইকুয়াল টু 20 মাইনাস 10t, তাহলে 10t ইকুয়াল টু কত বলো তো 20, তাহলে এখানে t পাবো দেখো 2। ওকে, বোঝা গেল? তাহলে 2 সেকেন্ড পরে কণাটি স্থিরাবস্থায় আসবে। এখন দেখো t সেকেন্ড সময়ে কত কৌণিক সরণ হবে। দেখো বলেছে স্থির হওয়ার পূর্বে কৌণিক সরণ কত। এখন দেখো তাহলে আমাকে এখন দেখো t ইকুয়াল টু 2 সেকেন্ড পরে স্থির এসেছে। তাহলে দেখো আমাকে বের করতে হবে t ইকুয়াল টু 0 থেকে t ইকুয়াল টু 2 সময়ে কত কৌণিক সরণ হয়েছে। তাহলে দেখো θ1 ধরে নিচ্ছি যখন t ইকুয়াল টু 0। যদি আমি এই সমীকরণে t ইকুয়াল টু 0 পুট করি দেখো কি পাবো 10 প্লাস 20 ইনটু 0 মাইনাস 5 ইনটু 0 স্কয়ার, তাহলে শুধু 10 পাচ্ছি কিনা বলো। তাহলে θ1 ইকুয়াল টু 10। এরপর থিটা যদি বের করি কত পাবো বলো তো 10 প্লাস 20 ইনটু 2 মাইনাস 5 ইনটু 2 স্কয়ার, তাহলে কত পাচ্ছি বলো তো 10 প্লাস 40 মাইনাস 20, তাহলে দেখো এটা আমরা পাচ্ছি 30। তাহলে কৌণিক সরণ ডেল্টা থিটা ইকুয়াল টু θ2 মাইনাস θ1 অর্থাৎ 30 মাইনাস 10 ইকুয়াল টু 20 রেডিয়ান। বোঝা গেল? ওকে, এরপরে অভিলম্ব ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ এবং স্পর্শকীয় ত্বরণ। যখন কোনো বস্তু কণা অসমবেগে বৃত্তাকার পথে ঘোরে তখন বস্তু কণার সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে স্পর্শকীয় ত্বরণ বলে। অতএব স্পর্শকীয় ত্বরণ এটি সমান ডিভি বাই ডিটি এবং এর অভিমুখ স্পর্শক বরাবর। তাহলে এটা হলো এটি। এখন বস্তু কণার বেগের অভিমুখের লম্ব দিকে আরেক ধরনের ত্বরণ পাওয়া যায়, তাকে বলে অভিলম্ব ত্বরণ বা অভিকেন্দ্র ত্বরণ। এই ত্বরণটা সর্বদাই কেন্দ্র অভিমুখী। এখন এই ত্বরণের মান হয় n সমান v স্কয়ার বাই ক্যাপিটাল R যখন r বৃত্তপথের ব্যাসার্ধ। এখন যদি বস্তু সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে স্পর্শকীয় ত্বরণ 0 হয়, কিন্তু অসমবেগে ঘুরলে বস্তু কণা দুটি ত্বরণই থাকে, অভিলম্ব ত্বরণ n এবং অভিলম্ব ত্বরণ n এবং স্পর্শকীয় ত্বরণ এটি। এখন তার লব্ধি ত্বরণ কত হবে না, লব্ধি ত্বরণ দেখে নাও এই অভিমুখ দিয়ে আসতে হবে। এখন যদি এটা এর সঙ্গে ফাই কোণ করে তাহলে দেখে নাও a সমান হবে √a n স্কয়ার প্লাস a t স্কয়ার হবে কিনা বলো। তাহলে a ইকুয়াল টু আসছে √, দেখে নাও এটা v স্কয়ার বাই r হোল স্কয়ার প্লাস dv বাই dt হোল স্কয়ার। বোঝা গেল? এরপরে দেখো tan ফাই কত হবে, দেখো tan ফাই দেখো এটা স্পর্শকীয় ত্বরণের সঙ্গে কোণ করেছে অর্থাৎ বেগ ভেক্টরের সঙ্গে কোণ করেছে, সেক্ষেত্রে tan ফাই হবে an বাই at, তাহলে এটা হবে v স্কয়ার বাই r ডিভাইড বাই dv বাই dt। বোঝা গেল? এরপরে আমরা অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা বের করব। ধরে নিচ্ছি একটি বস্তু কণা সুষম দ্রুতিতে v নিয়ে বৃত্তপথে ঘুরছে। এখানে বস্তু কণার বেগ v1, এখানে বস্তু কণার বেগ v2। তাহলে বস্তু কণার বেগের পরিবর্তনের মান হবে ডেল্টা v ইকুয়াল টু মড অফ v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। সেক্ষেত্রে আমরা দেখো পাবো কি বলতো v স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস 2v cos থিটা। তাহলে আমরা এটা পাচ্ছি, দেখে নাও 2v স্কয়ার মাইনাস 2v স্কয়ার cos থিটা। এখন দেখে নাও
এখানে আমরা লিখতে পারি না 2v স্কয়ার ইনটু 1 মাইনাস cos থিটা সমান পাবো 4 দেখো সমান পাবো 4 v স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2। তাহলে বেগের পরিবর্তন হলো দেখো ডেল্টা v সমান 2v sin থিটা বাই 2। এখন দেখে নাও যদি থিটাটা খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা এটা পাবো v ইনটু থিটা। দেখো এটা t সময় অতিক্রম করেছে, তাহলে অবিলম্ব ত্বরণ an হলো v থিটা ডিভাইড বাই t সমান v ওমেগা সমান v ইনটু v বাই r সমান হলো v স্কয়ার বাই r। অতএব অভিকর্ণ ত্বরণের মান হলো v স্কয়ার বাই r। বোঝা গেল? এরপরে অভিকেন্দ্র বল, যে বল বস্তুর বেগের অভিমুখের সহিত লম্বভাবে ক্রিয়া করে বস্তুটিকে সুষম বৃত্তাকার পথে ঘোরাতে সক্ষম হয় তাকে অভিকেন্দ্র বল বলে। অভিকেন্দ্র বল F সমান বস্তুর ভর ইনটু অভিকেন্দ্র ত্বরণ সমান mv স্কয়ার বাই r অথবা m ওমেগা স্কয়ার r। বোঝা গেল? এখন অভিকেন্দ্র বল ছাড়া কখনোই কোনো বস্তু বৃত্তপথে ঘুরবে না। যেমন ইলেকট্রনের বৃত্তপথে গতির জন্য অভিকেন্দ্র বল যোগায় ইলেকট্রন এবং প্রোটনের তড়িতাকর্ষণ বল। পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল যোগায় পৃথিবী ও সূর্যের মহাকর্ষ বল। ওকে, আবার সুতোয় বাঁধা কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরালে সুতোর টান ওই বস্তুটিকে অভিকেন্দ্র বল যোগান দেয়। বোঝা গেল? দেখে নাও স্পর্শকীয় ত্বরণ, অবিলম্ব ত্বরণ ও মোট ত্বরণ সম্পর্কিত একটি অঙ্ক দিয়ে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। দেখো বৃত্তপথে একটি বস্তুর বেগ v = 10 মিটার পার সেকেন্ড। বৃত্তের ব্যাসার্ধ 10 মিটার হলে স্পর্শকীয় ত্বরণ, অবিলম্ব ত্বরণ ও মোট ত্বরণ বের করো। এখন দেখো দেওয়া আছে t = 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড সময় আমাদের এইগুলো বের করতে হবে। কি দেওয়া আছে দেখো তো, v দেওয়া আছে, দেখে নাও 10 × t। এখন আমি স্পর্শকীয় ত্বরণ বের করি। স্পর্শকীয় ত্বরণের সংজ্ঞা কি বলো না? স্পর্শকের সংজ্ঞা হচ্ছে এটি সমান dv/dt। দেখো একে যদি আমি t এর সাপেক্ষে অবকলন করি তো 10 তো ধ্রুবক, t এর অবকলন কত? 1। তাহলে এটা হলো 10 × 1 সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর অভিকেন্দ্র ত্বরণ, দেখো t = 1 সেকেন্ড সময়ে বলো তো বেগ কত হবে? দেখো t = 1 সেকেন্ড সময়ে বেগ হবে v = 10 × 1 সমান 10 মিটার পার সেকেন্ড। এখন অভিকেন্দ্র ত্বরণ m সমান v স্কয়ার বাই r। দেখো v মানে 10 স্কয়ার, r মানে কত? 10 সমান 10। এরপর দেখো অপকেন্দ্র বল। তোমরা জানো সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান কোন বস্তুর অবিলম্ব ত্বরণ হয় v স্কয়ার বাই r। অর্থাৎ বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন নির্দেশ তন্ত্র একটি অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র যার ত্বরণের মান v স্কয়ার বাই r। তাহলে এই নির্দেশ তন্ত্রে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুটি একটি অলিক বল অনুভব করবে। সেই অলিক বলের মান কত? বস্তুর ভর ইনটু অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের ত্বরণ। অভিমুখ কোন দিকে? না, যেদিকে ত্বরণ আছে তার উল্টো দিকে, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বহির্মুখী। তাহলে এটা হলো অপকেন্দ্র বল। আর তোমরা জানো এই অলিক বল কেন? কারণ ইহা ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল নয়, আর ইহা কেবলমাত্র ঘুরন্ত নির্দেশ তন্ত্রেই দেখা যায়। অতএব অপকেন্দ্র বল একটি অলিক বল, কারণ ইহা ক্রিয়া প্রতিক্রিয়া বল নয় এবং ইহা কেবলমাত্র ঘুরন্ত নির্দেশ তন্ত্রে দেখা যায়। বোঝা গেল? এরপরে বিভিন্ন ধরনের বৃত্তগতি নিয়ে তোমাদের কাছে আলোচনা করছি। স্মল এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটি ক্ষুদ্র ভরের বস্তুকে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসার্ধ r = সুতোর দৈর্ঘ্য হবে এবং সুতোর টান বস্তুটিকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগাবে।
তাহলে বলো সুতোর টান টি ইকুয়াল টু হবে না এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই এল, যখন ভি বস্তু কণাটির অনুভূমিক বৃত্তপথের বেগ। বোঝা গেল? এখন এই সম্পর্কিত একটি অঙ্ক দেখাচ্ছি। 0.1 মিটার দৈর্ঘ্যের সুতোর সাহায্যে একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। সুতোর টান কত? বস্তুর ভর দেওয়া আছে 10 গ্রাম। দেখে নাও, তাহলে এখানে দেওয়া আছে R ইকুয়াল টু N ইকুয়াল টু 0.1 মিটার, ভর M ইকুয়াল টু 10 ডিভাইড বাই 1000 কেজি। তাহলে দেখে নাও, আচ্ছা V দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এখন সুতোর টান T ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর। তাহলে এম কত আছে 0.01, ভি কত আছে 10 স্কয়ার, আর কত আছে 0.1, তাহলে আসছে 10 নিউটন। তাহলে সুতোর টান হলো 10 নিউটন। ওকে, স্মল এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে এম ভরের একটি বস্তুকে ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। সুতো উলম্ব রেখার সঙ্গে থিটা কোণ করে। তাহলে দেখো, এখানে সুতোর দৈর্ঘ্য স্মল এল, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অতএব ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং সুতোর দৈর্ঘ্য এল এর সম্পর্ক হবে আর বাই এল ইকুয়াল টু সাইন থিটা। দেখে নাও, যদি এটা থিটা হয় এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। তাহলে দেখো আর ইকুয়াল টু হলো এল সাইন থিটা। এরপরে দেখো এম ভরের বস্তুর উপর কি কি বল ক্রিয়াশীল হয়েছে। দেখে নাও, এখানে ক্রিয়াশীল হয়েছে ওজন mg। দেখো এখানে অপকেন্দ্র বল m ওমেগা স্কয়ার ক্যাপিটাল আর হয়েছে কিনা বলো। আবার এখানে সুতোর টান t। তাহলে যদি এটা থিটা হয় তাহলে বলো এই কোণটা কত হবে? এটাও থিটা হবে। তাহলে দেখো এটা হয়ে গেল t cos থিটা, আর এটা হবে t sin থিটা। তাহলে দেখো, যার সঙ্গে কোণ করে সেটা cos উপাংশ, আর যার সঙ্গে কোণ করে না সেটা sin উপাংশ। দেখো বস্তুটি তো অনুভূমিক বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এই দিকের বল সমান এই দিকের বল, এই দিকের বল সমান এই দিকের বল। তাহলে বলো কি লিখবো বলো তো? দেখো t cos থিটা সমান mg। এটা এখান থেকে আমরা যে কোনো সময় টান বের করতে পারবো। আবার দেখে নাও t sin থিটা ইকুয়াল টু m ওমেগা স্কয়ার ক্যাপিটাল আর। আবার দেখো তোমরা ক্যাপিটাল আর সমান জানো l sin থিটা। তাহলে দেখে নাও t sin থিটা ইকুয়াল টু হবে m ওমেগা স্কয়ার l sin থিটা। তাহলে দেখে নাও, এখানে sin থিটা ক্যান্সেল, তাহলে t ইকুয়াল টু m ওমেগা স্কয়ার l। বোঝা গেল? ঠিক আছে। এরপরে দেখো, আমরা যদি এইটি আর এইটি সরিয়ে দিই তাহলে বলো আমরা এখান থেকে কি পাবো বলো? তাহলে এটা হলো m ওমেগা স্কয়ার l cos থিটা, দিস ইকুয়াল টু mg হবে না? তাহলে দেখে নাও, এখানে ওমেগা ইকুয়াল টু আসছে রুট আন্ডার g বাই l cos থিটা। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে বলো তো পর্যায়কাল কত হবে? পর্যায়কাল t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা সমান 2 পাই রুট আন্ডার অফ কত হবে? l cos থিটা ডিভাইড বাই g। অতএব দেখে নাও, কোনিক্যাল সম্পর্কিত চারখানা ফর্মুলা তোমরা ভালো করে জেনে নেবে। দিস ইজ দ্য নাম্বার 1, দিস ইজ দ্য নাম্বার 2, দিস ইজ দ্য নাম্বার 3 এন্ড দিস ইজ দ্য নাম্বার 4। এই চারটি ফর্মুলা তোমরা যদি ভালো করে ইউজ করতে পারো, যে কোনো নিউমেরিক্যাল তোমরা সাংখ্যক দোলক সম্পর্কিত করতে পারবে। এখন সাংখ্যক দোলকের থিওরিটি আরো ভালো করে বোঝানোর জন্য একটা অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে? দেখে নাও, 4 মিটার দৈর্ঘ্যের সুতোর সাহায্যে 0.1 কেজি ভরের বস্তুকে অনুভূমিক তলে 3.2 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরানো হচ্ছে। বের করতে হবে সুতোর টান, কৌণিক বেগ এবং পর্যায়কাল। তাহলে দেখে নাও, এক্ষেত্রে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো 3.2 মিটার। দেখো সুতোর দৈর্ঘ্য L হলো 4 মিটার। তাহলে দেখে নাও, আমরা এখানে sin থিটা বের করতে পারবো। তাহলে আমরা জানি R ইকুয়াল টু L sin থিটা। তাহলে বলো এখানে R হচ্ছে 3.2, L হচ্ছে 4,
আর এটা হলো সাইন থিটা। তো সাইন থিটা হবে 3.2/4 সমান 4/5। তাহলে এটা হলো 4/5। দেখো সাইন থিটা 4/5 যদি হয়, তোমরা জানো cos থিটা কত আসবে? cos থিটা আসবে 3/5। এখন বলো সূত্র টানের কি ফর্মুলা দেখে নাও। যদি আমি ছোট করে ছবিটা এঁকে নিই, দেখে নাও। এই দেখো এটা অনুবৃত্ত পথ, দেখো এই কোণটা থিটা, এটা কত t cos থিটা। তাহলে দেখো t cos থিটা সমান mg হয় না? তাহলে দেখে নাও t cos থিটা ইকুয়াল টু m ইনটু g। এখন দেখো t ইকুয়াল টু t, দেখো t ইনটু এটা cos থিটা 3/5, m 0.1 আর g টা 10 ধরে নিচ্ছি। তাহলে দেখো t ইকুয়াল টু আসছে 5/3 নিউটন, মানে 1.67 নিউটন। বোঝা গেল? এরপরে ওমেগা। এখন দেখো ওমেগা ইকুয়াল টু জানি √g/l cos থিটা। জানি কিনা বলো? g কত 10, দেখো l কত দেওয়া আছে 4, আর cos থিটা কত আছে 3/5। তাহলে দেখে নাও এটা হচ্ছে 4 * 3/5 √। তাহলে দেখে নাও এটা আসছে 12, তাহলে এটা আসছে 50/√12। এটা আসবে অলমোস্ট √4, মানে এটা 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে পর্যায়কাল কি হবে বলতো? t ইকুয়াল টু 2π/ω সমান 2π/2 সমান পাই সেকেন্ড। বোঝা গেল? দেখে নাও এটা একটা অনুভূমিক চাকতি, এটা নিজ অক্ষ সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এখন এই চাকতির উপর যদি আমরা চাকতির অক্ষ থেকে যদি আমরা r দূরে একটা বস্তু রাখি, তাহলে দেখে নাও এই বস্তুর উপর কি কি বল ক্রিয়াশীল হবে। দেখে নাও এক্ষেত্রে ওজন mg ক্রিয়াশীল হবে এবং অবিলম্ব প্রতিক্রিয়া হবে m। এই চাকতিটি ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে বস্তুটি ওমেগা কৌণিক বেগে ঘুরবে। তাহলে অপকেন্দ্র বল m ω² r এর জন্য বস্তুটির গতির প্রবণতা হবে বাইরের দিকে। তাহলে ঘর্ষণ বল মিউ ইনটু n কেন্দ্র অভিমুখ ক্রিয়াশীল হবে, অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল বস্তুটিকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগাবে। তাহলে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে যদি সীমাস্থ ঘর্ষণ বল গ্রেটার দেন ইকুয়াল টু এটা হয়। অতএব সীমাস্থ ঘর্ষণ বল গ্রেটার দেন ইকুয়াল টু m ω²r। তাহলে মিউ এটা mg হবে গ্রেটার দেন ইকুয়াল টু m ω²r। m কেটে নাও, তাই না? তাহলে কি হলো? মিউ গ্রেটার দেন ইকুয়াল টু ω²r/g। তাহলে দেখো মিউ মিনিমাম হবে ω²r/g। ওকে, এখানে দেখে নাও বস্তুটি, দেখো এখানে দেখো যদি আমরা বস্তুর ভর দ্বিগুণ বা 4 গুণ বা 5 গুণ করি, দেখো কৌণিক বেগের কোনো পরিবর্তন হবে না, কারণ বস্তুর ভরের উপর দেখো কৌণিক বেগ কোনো সম্পর্কিত নেই। সম্পর্ক কার সঙ্গে আছে না? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, অভিকর্ষ ত্বরণ এবং অক্ষ থেকে দূরত্ব। তাহলে বস্তুর ভর দ্বিগুণ বা 4 গুণ যাই করা হোক না কেন, কৌণিক বেগ একই থাকবে, কারণ এক্ষেত্রে কৌণিক বেগ এই তিনটি বিষয়ের উপর নির্ভর করছে। দেখে নাও অনুভূমিক ঘূর্ণায়মান চাকতির অক্ষ থেকে একটি বস্তুকে 10 সেমি দূরে রাখা হয়েছে। ঘূর্ণন বেগ 60 rpm। মিউ মিনিমাম কত? একটি বস্তু স্থির থাকবে বা সাম্যাবস্থায় থাকবে যদি মিউ mg গ্রেটার দেন ইকুয়াল টু m ω²r হয়। তাহলে বলো এখান থেকে মিউ মিন, এখান থেকে আমরা পাবো মিউ গ্রেটার দেন ω²r/g। তাহলে দেখো মিউ মিন হবে ω²r/g। দেখো ওমেগা দেওয়া আছে 60 rpm। এখন দেখো তাহলে ওমেগা ইকুয়াল টু 2π ইনটু 60/60 সমান 2π রেডিয়ান পার সেকেন্ড, আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার ইকুয়াল টু 0.1 মিটার। ওকে, তাহলে বলো মিউ মিন কত হবে? মিউ মিন ইকুয়াল টু ω² দ্যাট ইজ 4π², আর মানে 0.1 ডিভাইড বাই 10। তাহলে দেখো এটা কেটে গেল,
তাহলে 0.4। অতএব ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্কের মান হলো 0.4। দেখো তোমরা একটা কৌটো নেবে, কৌটো নিয়ে একটা মার্বেল রাখবে, এবার দেখবে যদি কৌটোটা একটা কৌটো নেবে, কৌটোর মধ্যে মার্বেল নেবে, এরপর তোমার যদি কৌটোটা ঘোরাও না, দেখবে ওই মার্বেলটা কৌটোর গায়ে ঘুরছে। তাহলে দেখো এক্ষেত্রে ওজন থাকার সত্ত্বেও মার্বেলটি নিচে পড়ছে না। এর কারণ কি দেখে নাও। ধরে নাও মার্বেলটি এখানে আছে, এবং ধরে নাও মার্বেলটি এখানে আছে। তাহলে দেখো মার্বেলের উপর কি বল আছে, দেখো না মার্বেলের উপর বল আছে mg। দেখো যেহেতু ওমেগা কোণে ঘুরছে, তাহলে এখানে আছে অপকেন্দ্র বল m ওমেগা স্কয়ার ক্যাপিটাল R, যখন ক্যাপিটাল Rটা হচ্ছে এর ব্যাসার্ধ। বোঝা গেল? তাহলে বলতো লম্ব প্রতিক্রিয়া কত হবে? n হবে। তাহলে উপরে রয়েছে ঘর্ষণ বল কত? μn। এখন যদি μn গ্রেটার দেন ইকুয়াল টু, যদি সীমাস্থ ঘর্ষণ বল μn গ্রেটার দেন ইকুয়াল টু mg হয়, তাহলে মার্বেলটি পড়বে না। তাহলে মার্বেলটি না পড়ার শর্ত, অর্থাৎ মার্বেলটি সাম্যাবস্থায় থাকবে যদি μn গ্রেটার দেন ইকুয়াল টু mg হয়। তাহলে দেখো মিউ ইনটু m ওমেগা স্কয়ার r গ্রেটার দেন ইকুয়াল টু mg হয়। দেখো mn কেটে গেল, তাহলে মিউ ইকুয়াল টু g, তাহলে মিউ গ্রেটার দেন ইকুয়াল টু g বাই ওমেগা স্কয়ার r, তাহলে মিউ মিনিমাম ইকুয়াল টু g ডিভাইড বাই ওমেগা স্কয়ার r। ওকে, নো প্রবলেম। নাও এরপরে একটা অঙ্ক দিয়ে তোমাদের এটাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখে নাও 0.1 মিটার ব্যাসার্ধের একটি ইস্পাতের ড্রাম উলম্ব অক্ষ সাপেক্ষে ঘুরছে। দেখো এই রকম ইস্পাতের ড্রাম, এটা অক্ষ, এর সাপেক্ষে এটা ঘুরছে, তাই না? যখন ওমেগা 200 rpm অতিক্রম করলো, তখন ড্রামের গায়ে একটি বস্তু আটকে থাকতে পারে। যখন ওমেগা 200 rpm অতিক্রম করে, তখন ড্রামের গায়ে একটি বস্তু আটকে থাকতে পারে। তাহলে একটি বস্তু এখানে আটকে থাকতে পারবে যদি সীমাস্থ ঘর্ষণ বল μn গ্রেটার দেন mg হয়, তাই তো? তাহলে দেখে নাও এখানে আমরা পাচ্ছি μn গ্রেটার দেন mg, তাহলে এটা μm ওমেগা স্কয়ার r গ্রেটার দেন mg। দাও mm কেটে নাও, তাহলে মিউ মিন আসে আমাদের কত বলো তো? g ডিভাইড বাই ওমেগা স্কয়ার r। বসিয়ে দাও, দেখো g কত? g 10, ওমেগা দেখো 200 rpm, তাহলে 200 rpm হয়, তাহলে ওমেগা আসবে 2 পাই ইনটু rpm বাই 60, 200 বাই 60, তাহলে কেটে গেল। তাহলে কত আসছে বলো তো? এটা 40 পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড সমান 20 পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। বসিয়ে দাও, তাহলে এটা 20 পাই বাই 3 হোল স্কয়ার ইনটু r, r মানে 0.1। তাহলে দেখে নাও এই 0.1 এর জন্য উপরটা 100 আসছে, তিনটা 9 উপরে যাচ্ছে, ডিভাইড বাই 400 পাই স্কয়ার। দেখো এই পাই স্কয়ার আর 0 কেটে নাও, এটা কেটে নাও, তাহলে দেখো এখানে আসছে 9 ডিভাইড বাই 40, দেখো এটা আসছে 0.225। এখন আমি তোমাদের সাইকেল আরোহীর বাঁক নেওয়ার সাম্যাবস্থা আলোচনা করব। ধরি কোনো সাইকেল আরোহী আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট বক্রপথে ভি বেগে গতিশীল। যখন সাইকেল আরোহী ও বিন্দুতে পৌঁছালো, তখন উলম্ব রেখার সঙ্গে সাইকেল আরোহী থিটা কোণে হেলে গেল। এই অবস্থায় ভূমির প্রতিক্রিয়ার অনুভূমিক উপাংশ n sin থিটা সাইকেল আরোহীকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগাবে এবং উলম্ব উপাংশ n cos থিটা সাইকেল আরোহীর ওজনকে প্রশমিত করবে। যেহেতু সাইকেল আরোহীর বেগ v, এই অবস্থায় n sin থিটা
এম ভি স্কয়ার বাই আর এর সমান হবে। অতএব লেখা যায় সাম্যাবস্থার ক্ষেত্রে n sin থিটা ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর এবং n cos থিটা ইকুয়াল টু mg। তাহলে বলো এখানে tan থিটা কত এলো, tan থিটা আসছে দেখো এটা বাই এটা mm কেটে যাচ্ছে, ভি স্কয়ার বাই আর ডিভাইড বাই জি সমান ভি স্কয়ার বাই আর জি। সাইকেল আরোহী বক্রপথে গতিশীল হওয়ার শর্ত। যদি কেবলমাত্র ঘর্ষণ বল সাইকেল আরোহীকে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগায় তাহলে সীমাস্থ ঘর্ষণ বল মিউ এমজি গ্রেটার দেন ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর হবে। তাহলে বলো এখানে ভি স্কয়ার লেস দেন ইকুয়াল টু মিউ আর জি হবে। তাহলে ভি লেস দেন রুট ওভার মিউ আর জি। তাহলে দেখো সাইকেল আরোহী সর্বোচ্চ যে বেগে বাঁক নিতে পারবে তা হলো মিউ আর জি আন্ডার। বোঝা গেল? এখন এই দুটো সূত্রের জন্য তোমাদের দুটো অঙ্ক করে দেখাচ্ছি। বোঝা গেল? দেখে নাও, একজন সাইকেল আরোহী 50 মিটার বক্রতা ব্যাসার্ধের বৃত্তপথে 10 মিটার পার সেকেন্ড বেগে বাঁক নিল। উলম্বের সঙ্গে তাকে কত কোণ করতে হবে? দেখো যখন সাইকেল আরোহী বৃত্তাকার পথে বাঁক নেয় তখন উলম্বের সঙ্গে কোণ থিটা হলে tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। দেখে নাও এখানে ভি এর মান দেওয়া আছে কত, 10 মিটার পার সেকেন্ড। এখানে আর দেওয়া আছে কত, 50 মিটার, আর জি আমরা 10 ধরে নেব। তাহলে দেখে নাও tan থিটা সমান 10 এর বর্গ বাই 50 ইনটু 10 সমান 1 এর 5। তাহলে থিটা হলো tan ইনভার্স 1 এর 5। অর্থাৎ সাইকেল আরোহীকে উলম্বের সঙ্গে tan ইনভার্স 1 এর 5 কোণে আনত হতে হবে। ওকে, বোঝা গেল? একজন সাইকেল আরোহী 50 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নিচ্ছে। রাস্তা ও টায়ারের ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে সর্বাধিক কত বেগে বাঁক নিতে পারবে? ওকে, তো আমরা জানি যদি সাইকেল আরোহীকে কেবলমাত্র ঘর্ষণ বল অভিকেন্দ্র বল যোগায় সেক্ষেত্রে তার সর্বোচ্চ বেগ ভি হয় রুট ওভার অফ মিউ আর জি। দেখে নাও এখানে আরটা দেওয়া আছে 50 মিটার, জিটা 9.8 আর মিউটা দেওয়া আছে 0.4। বসিয়ে নিচ্ছি, তাহলে এখানে আসে দেখে নাও 0.4 ইনটু 50 ইনটু 9.8। দেখো 0.4 ইনটু 50 তাহলে এটা 20 আসবে, 20 ইনটু 9.8 সমান রুট ওভার 196 সমান 14 মিটার পার সেকেন্ড। তাহলে সাইকেল আরোহী সর্বোচ্চ 14 মিটার পার সেকেন্ড বেগে না হেলে বাঁক নিতে পারবে। বোঝা গেল? গাড়ির বাঁক নেওয়া সহজতর করার জন্য রাস্তার বাইরের দিক ভেতরের দিক অপেক্ষা সামান্য উঁচু রাখা হয়। যদি ভেতর ও বাইরের দিকের উচ্চতার পার্থক্য h হয় এবং রাস্তাটি x চওড়া হয় তাহলে ব্যাংকিং কোণ থিটা এবং ব্যাংকিং কোণ থিটা হলে tan থিটা ইকুয়াল টু হবে h বাই x। এরূপ রাস্তায় m ভরের একটি গাড়ি ভি বেগে বাঁক নিচ্ছে। রাস্তাটির বক্রতা ব্যাসার্ধ স্মল আর। এখন দেখো যদি ভূমির প্রতিক্রিয়া ক্যাপিটাল N হয় তাহলে দেখো এই ভূমির প্রতিক্রিয়ার উলম্ব উপাংশ, দেখো যদি এটা থিটা হয় এটাও থিটা হবে, তাহলে উলম্ব উপাংশ হবে n cos থিটা এবং অনুভূমিক উপাংশ হবে n sin থিটা। এখন দেখো এই n sin থিটা উপাংশ গাড়িটিকে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করবে। এখন যেহেতু গাড়ির বেগ ভি তাহলে এখানে এম ভি স্কয়ার বাই আর বাইরের দিক ক্রিয়াশীল হবে এবং গাড়ির ওজন mg উল্লম্বভাবে উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করবে। এখন দেখে নাও তাহলে গাড়িটির গতি ও সাম্যাবস্থার ক্ষেত্রে লেখা যায় n sin থিটা
ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর এবং এন কস থিটা ইজ ইকুয়াল টু এম জি। তাহলে দেখে নাও এক্ষেত্রে ভাগ করি তাহলে কত আসবে বলো তো, tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। এখন দেখো আমরা tan থিটা আগে বের করে রেখেছি, তাহলে h বাই x ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। তাহলে সর্বোচ্চ বেগ v ইকুয়াল টু রুট আন্ডার অফ আর জি এইচ ডিভাইড বাই x। এরূপ রাস্তা দেখা যায় রেসিং ট্রেকে, ফর্মুলা 1 এরকম ট্রেকে। দেখে নাও একটি রাস্তা 10 মিটার চওড়া, এর ভেতর ও বাইরের উচ্চতার পার্থক্য 0.5 মিটার। রাস্তাটির বক্রতা ব্যাসার্ধ 200 মিটার হলে সর্বাধিক কত বেগে বাঁক নিতে পারবে? সর্বাধিক কত বেগে রাস্তা দিয়ে যেতে পারবে দেখে নাও। তাহলে আমরা বেঙ্কিং কোণ যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু কত বলো তো, h বাই x। দেখো এখানে h টা দেওয়া আছে 0.5 আর x টা দেওয়া আছে 10, তাহলে এটা 0.5 বাই 10 সমান এটা হলো 1/20। ব্যাংকিং যুক্ত রাস্তায় গাড়ির সাম্যাবস্থার ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই r ইনটু g। দেখো এটা 1/20, দেখে নাও v স্কয়ার, দেখো বক্রতা ব্যাসার্ধ r সমান কত আছে 20 মিটার, g টা 10 ধরে নিচ্ছি, তাহলে এটা v স্কয়ার, তাহলে v স্কয়ার বাই 200 ইনটু 10। দেখে নাও এটা কেটে গেল, তাহলে v স্কয়ার ইকুয়াল টু 100 সমান 10 এর বর্গ, তাহলে v ইকুয়াল টু আসছে কত 10। অর্থাৎ সর্বাধিক 10 মিটার পার সেকেন্ড বেগে ওই রাস্তা দিয়ে গাড়িটি স্বচ্ছন্দে যেতে পারবে। বোঝা গেল? নেক্সট, এরপরে দেখে নাও গাড়ি উল্টে না যাওয়ার শর্ত। অর্থাৎ যখন কোনো গাড়ি বৃত্তাকার পথে যায় তখন কত বেগ হলে গাড়িটি উল্টে যাবে না, সর্বাধিক কত বেগ হলে গাড়িটি উল্টে যাবে না তার শর্ত বের করব। দেখে নাও, ধরো এই একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথ দিয়ে একটি গাড়ি গতিশীল, গাড়িটির বেগ v যদি হয় তাহলে বাইরের দিকে একটা বল ক্রিয়াশীল হবে m v স্কয়ার বাই r এবং এই বলটা বস্তু এবং এই ধরো এই পথ দিয়ে একটি গাড়ি ভি বেগে গতিশীল, গাড়িটির ভর কেন্দ্র রাস্তা থেকে এই উচ্চতায় আছে এবং গাড়ির দুটো চাকার মধ্যবর্তী দূরত্ব x। বোঝা গেল? তাহলে দেখো এই ভর কেন্দ্র দিয়ে গাড়ির উপর দুটো বল ক্রিয়াশীল হবে, গাড়িটির বেগের জন্য বহির্মুখী বল m v স্কয়ার বাই r। তাহলে সেই বল বহির্মুখী, এখন এই ভর কেন্দ্র থেকে বস্তুর উপর দুটি বল ক্রিয়াশীল হবে, একটি অপকেন্দ্র বল m v স্কয়ার বাই r এবং অপর বল m g। এখন দেখো এই গাড়িতে এখন আমরা এই বাইরের চাকার সাপেক্ষে যদি টর্ক হিসেব করি তাহলে আমরা বের করতে পারবো কত বেগে গাড়িটি সাম্যাবস্থায় থাকবে আর ওই বেগ এবং ওই বেগ পেরিয়ে গেলে গাড়িটি উল্টে যাবে। এখন দেখে নাও, আমরা টর্ক সমান জানি বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে দেখো যদি এই mv স্কয়ার বাই r যে টর্ক প্রয়োগ করবে ও বিন্দুর সাপেক্ষে, সেই টর্কের মান যদি mg যে টর্ক প্রয়োগ করবে তার থেকে কম হয় তাহলে গাড়িটি স্বচ্ছন্দে রাস্তা দিয়ে যেতে পারবে। কিন্তু যদি এই বলের দ্বারা টর্কের মান mg দ্বারা টর্ক অপেক্ষা বেশি হয় তাহলে গাড়িটি উল্টে যাবে। তাহলে গাড়িটি উল্টে যাবে না যদি এই mv স্কয়ার বাই r দ্বারা টর্ক mg দ্বারা টর্ক অপেক্ষা কম হয়। তাহলে বলো mv স্কয়ার বাই r ইনটু, দেখো এই বিন্দু থেকে এই বলের লম্ব দূরত্ব কত h, তাহলে এটা h, এটা যদি লেস দেন ইকুয়াল টু mg দ্বারা টর্ক হয়। দেখো এখানে o থেকে mg দূরত্ব হচ্ছে x/2,
তাহলে এটা হবে লেস দেন mg ইন্টু x বাই 2, তাহলে হবে v স্কয়ার লেস দেন g r x ডিভাইড বাই 2h, v ম্যাক্স হবে রুট ওভার অফ g r x ডিভাইড বাই 2h, তাহলে গাড়িটি ম্যাক্সিমাম রুট ওভার g r x বাই 2h বেগে বাঁক নিতে পারবে। বোঝা গেল? একটি অঙ্ক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, একটি গাড়ির ভরকেন্দ্র রাস্তা থেকে 0.5 মিটার উপরে, দুই চাকার মধ্যবর্তী দূরত্ব 1.6 মিটার, রাস্তার বক্রতা ব্যাসার্ধ 100 মিটার হলে সর্বোচ্চ কত বেগে বাঁক নিতে পারবে যাতে গাড়িটি উল্টে না যায়? আমরা জানি না উল্টে বাঁক নেওয়ার জন্য সর্বোচ্চ বেগ v ইকুয়াল টু রুট আন্ডার অফ g r x ডিভাইড বাই 2h। দেখে নাও, এক্ষেত্রে g টা 10, দেখো r টা কত দেওয়া আছে 100, তাহলে r দেওয়া আছে 100, দেখো x টা দেওয়া আছে 1.6, x টা দেওয়া আছে 1.6, আর 2 ইনটু h এই 0.5, দেখে নাও এটা 1600 আসছে না? তাহলে এটা রুট ওভার অফ 1600, তাহলে এটা আসছে 40, তাহলে সর্বোচ্চ 40 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটি বাঁক নিতে পারবে। বোঝা গেল? একটি গাড়ি এরূপ রাস্তায় গতিশীল, সর্বোচ্চ বিন্দুতে গাড়িটির বেগ কত হলে গাড়িটি ভূমি থেকে বিচ্যুত হবে না? এখন দেখো, যদি গাড়ির বেগ v হয় তাহলে দেখো কি কি বল, দেখো যদি গাড়ির ভর m এবং বেগ v হয় তাহলে গাড়ির উপর কি কি বল ক্রিয়াশীল হচ্ছে? দেখে নাও, এক্ষেত্রে ওজন mg ক্রিয়াশীল হচ্ছে। এখন রাস্তার বক্রতা ব্যাসার্ধ যদি r হয় তাহলে mv স্কয়ার বাই r, এটা কেন্দ্র বহির্মুখী বল ক্রিয়াশীল হচ্ছে। এখন গাড়িটি সর্বদাই রাস্তার সঙ্গে সংস্পর্শে থাকবে যদি mg গ্রেটার দেন ইকুয়াল টু mv স্কয়ার বাই r হয়, অর্থাৎ গাড়িটি রাস্তা থেকে বিচ্যুত হবে না যদি mg গ্রেটার দেন ইকুয়াল টু mv স্কয়ার বাই r হয়। তাহলে দেখো v স্কয়ার বাই r লেস দেন ইকুয়াল টু g, তাহলে v হবে লেস দেন ইকুয়াল টু rg, তাহলে v ম্যাক্স ইকুয়াল টু রুট আন্ডার অফ rg, অর্থাৎ যে সর্বোচ্চ বেগে গাড়িটি এই রাস্তা দিয়ে যেতে পারবে যাতে ভূমির সঙ্গে সংস্পর্শ চিহ্ন না হয় তা হলো রুট আন্ডার rg। বোঝা গেল? নেক্সট দেখে না একটা অঙ্ক, একটি গাড়ি 40 মিটার বক্রতা ব্যাসার্ধের উত্তর দিকের উপর গতিশীল, গাড়িটি সর্বোচ্চ বেগ কি হলে সর্বদাই ভূমির সঙ্গে সংস্পর্শে থাকবে? দেখে নাও, তাহলে সর্বোচ্চ বেগ v ইকুয়াল টু আমরা জানি রুট ওভার r ইনটু g। দেখো এক্ষেত্রে r দেওয়া আছে 40 মিটার আর g 10 ধরে নিচ্ছি, তাহলে কত আসে বলো তো? এটা আসছে 40 ইনটু 10, তাহলে 400 সমান 20 মিটার পার সেকেন্ড। অতএব গাড়িটি সর্বোচ্চ 20 মিটার পার সেকেন্ড বেগে স্বচ্ছন্দে ওই ব্রিজের উপর দিয়ে যেতে পারবে। বোঝা গেল? এখন তোমরা জানো পৃথিবীর মেরুপ্রদেশ চাপা এবং নিরক্ষরেখা একটা ফোলানো। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন এটা গলিত ভর ছিল, অর্থাৎ লিকুইড ফর্মে ছিল। এখন যেহেতু পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘোরার সময় একটি বহির্মুখী অপকেন্দ্র বল অনুভব করে, তাই নিরক্ষরেখা ক্রমশ ফুলে ওঠে এবং মেরুপ্রদেশ, ওখানে অপকেন্দ্র বল শূন্য হওয়ায় মেরুপ্রদেশ সামান্য চাপা হয়ে যায়। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের খুব কাজে লাগবে, কারণ এক্ষেত্রে প্রতিটি থিওরির সঙ্গে থিওরিটি ভালো করে বোঝার জন্য বা কিরকম অঙ্ক আসতে পারে তার জন্য একটা বা দুটো করে অঙ্ক উদাহরণ দিয়েছি। এই ভিডিওটি তোমাদের ক্লাস 11 এর পরীক্ষায় নিট, মেন, অ্যাডভান্স
এবং ডাব্লিউবি জয়েন্টে খুব কাজে লাগবে। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।